গ্রহণ করা, অপরাধীদের বিচার করা, এটা অত্যন্ত কঠিন কাজ। সে কাজগুলো কিছু না কিছুভাবে কোনো না কোনোভাবে শুরু হয়েছে এবং অনেক কাজ এগিয়ে যাচ্ছে, যেটা আমরা দীপ্ত চোখে দেখতে পাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতা এবং নিষ্ঠা দিয়ে তারা কাজ করছেন। সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, আজ একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছি। মূলত আমার আরেকটি রাজনৈতিক প্রোগ্রাম ঢাকার বাইরে রয়েছে বিধায় গুলশান কার্যালয়ে বক্তব্য উপস্থাপন করে আমাকে এয়ারপোর্টে যেতে হবে, যার কারণে পল্টনের কার্যালয়ের স্থলে গুলশান কার্যালয়ে আপনাদের সামনে কথা বলছি। আপনারা জানেন যে 16 বছরের এক দুর্বিষহ শ্বাসরুদ্ধকর ফ্যাসিবাদী দুঃশাসনের মধ্যে বাংলাদেশের মানুষ নিপীড়ন, নির্যাতন, অনেক কিছু সহ্য করে 5ই আগস্টের পর নিষ্কৃতির একটা পথ পেয়েছে। মানুষ প্রত্যাশা করছে যে আগামী সময়ে অল্প কিছুদিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর হবে। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের উপর যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব তারা যথাযথভাবে পালন করছেন এবং এর মধ্যে সংস্কার নিয়ে যে আলোচনাগুলো হয়েছে এবং আলোচনাগুলো চলছে, সেই সংস্কার নিয়ে যে কমিশনগুলো গঠিত হয়েছে, সেই কমিশনের যে সুপারিশগুলো, সেটার সাথেও রাজনৈতিক দলগুলো তারা অধিকাংশ মতামতের বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন, যা আমরা সংবাদপত্রে দেখতে পাচ্ছি বা আমাদের দলের আলাপ আলোচনার মধ্যেও আমরা যা দেখতে পাই বা আমরা যেটা শুনতে পাই। সবকিছু মিলিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষার সাথে তাল মিলিয়ে আমাদের আগামী দিনের রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের একটা পথরেখা তৈরি হচ্ছে বা আরো সম্পূর্ণরূপে তৈরি হবে বলে মানুষের প্রত্যাশা। এই প্রত্যাশার মাঝেও অনেক ঘটনা, অনেক বিষয় যা মানুষকে ভাবিয়ে তুলছে, মানুষকে ভাবায়। অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতা এবং নিষ্ঠা দিয়ে তারা কাজ করছেন এবং বিগত আমল, যেটা দুর্বিষহ আমল, লুটপাটের আমল, হত্যা এবং ঘাতকের আমল, সেই আমলের পুঞ্জীভূত যে সমস্ত অপকর্ম এবং অপরাধগুলো, সেগুলোকে একটি স্ট্রিমলাইনিং করা, সেই অপরাধগুলো অনুযায়ী যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা, অপরাধীদের বিচার করা, এটা অত্যন্ত কঠিন কাজ। সে কাজগুলো কিছু না কিছুভাবে কোনো না কোনোভাবে শুরু হয়েছে এবং অনেক কাজ এগিয়ে যাচ্ছে, যেটা আমরা দীপ্ত চোখে দেখতে পাচ্ছি। সেই সময়ের গুম খুন তো আছেই। ভিন্নমত দমনের আমরা যে নিষ্ঠুর পন্থাগুলো অবলোকন করেছি, দেখেছি, এবং আমরা যারা ভুক্তভোগী, গোটা জাতি ভুক্তভোগী, অদৃশ্য করে দেওয়া, জোরপূর্বক গুম করে দেওয়া, বিচার বহির্ভূত হত্যা প্রতিনিয়ত ঘটানো, এই সমস্ত ঘটনাগুলো তো চলছে। গুপ্ত হত্যা এবং বিশেষ করে বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ যারা জনপ্রতিনিধি ছিলেন, একেবারে এমপি থেকে শুরু করে ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত কেউ নিস্তার পায়নি শেখ হাসিনার দুর্বিষহ দুঃশাসন থেকে। তো এইরকম যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে তারা যে অবস্থা তৈরি করেছিল, এই জন্যই গোটা দেশটাকে একেবারে নিংড়ে নিয়ে তাদের শাসন অব্যাহত রাখতে চেয়েছিল। গোটা জাতির রক্ত চুষে নিয়ে
তারা তাদের সিংহাসন অটুট রাখতে চেয়েছে। দেশ থেকে টাকা পাচার, ব্যাংক হরিলুট, দেশের অর্থনীতিকে সম্পূর্ণরূপে পঙ্গু করে দিয়ে যে লুটপাটের স্বর্গরাজ্য তৈরি করেছিল, সেখান থেকেও আস্তে আস্তে অর্থনীতির যে ইতিবাচক চিহ্নগুলি এখন দেখা যাচ্ছে, সেটাও আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের একটি বিশেষ অর্জন। আমরা ইতিমধ্যে আমরা দেখলাম যে সরকারি দলের এমপি, তখন তো দল তো মানে জাস্ট একটা দলই, সবই সরকারি দল। শেখ হাসিনার পার্লামেন্টে সবই ছিল সরকারি দল। সেই সরকারি দলের একজন এমপি এবং যিনি মন্ত্রীও ছিলেন কিছু সময়ের জন্য, তার ব্যাংকে বিভিন্ন সরকারি সংস্থা যেগুলো আছে, যেমন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা আরো বিভিন্ন যে সরকারি অফিসের যে টাকা, সেইটা জোর করে সেই ব্যাংকে রাখা হয়েছে। প্রায় 2,100 কোটি টাকা জোর করে সেখানে রাখা হয়েছে। সে ব্যাংক লোপাট হয়ে গেছে, সেই টাকাগুলোর কোনো হদিস নেই। আগে ছিল ফার্মার্স ব্যাংক, এখন নাম হয়েছে পদ্মা ব্যাংক। একেবারে উদাহরণ, সরকারি প্রতিষ্ঠানের টাকা তো জনগণের টাকা, সেই যে তহবিলটা বিভিন্ন প্রতিষ্ঠানে থাকে তারা কোনো না কোনো ব্যাংকে রাখতে হয়, কিন্তু যেহেতু এটা আওয়ামী লীগের এমপির ব্যাংক, তাই অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানকে সেখানে রাখতে হয়েছে টাকা। আজ সেগুলোর কোনো হদিস নেই। বারবার কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দেওয়ার পরেও তারা এটার কোনো কুল কিনারা করতে পারছেন না। এটা একটা ছোট্ট নমুনা আমরা বললাম। এরপরে যে কত অনাচার, কত অবৈধ অপকর্ম স্বয়ং প্রধানমন্ত্রী তার পরিবার করেছেন, আপনার প্রতারণামূলকভাবে প্লট নিয়েছেন, টাকা পাচার করেছেন, এগুলো ঘটনা তো আছেই। ইংল্যান্ডের এমপি টিউলিপ সিদ্দিকী, তার বাংলাদেশের পাসপোর্ট এবং আইডেন্টিটি কার্ড রয়েছে। তিনি ব্রিটেনেরও কি বলে যে নাগরিক হয়েছেন, এবং নাগরিক হয়েছেন বলেই তো সেখানে তিনি এমপি হতে পেরেছেন। এই যে প্রবঞ্চনা, প্রতারণা, মানুষের চোখকে ফাঁকি দিয়ে অপকর্ম করা, এটা যেন একেবারে ডাল ভাত হয়ে গিয়েছিল। শেখ হাসিনার জন্য এই সমস্ত অপকর্ম করার কোনো বিষয় ছিল না। অবাধে তিনি করতে পারতেন। পূর্বাচলে প্লট ছেলের নামে, ভাগ্নির নামে, ভাগ্নার নামে, মেয়ের নামে, জামাইয়ের নামে, কেউ বাদ নেই। অথচ শেখ হাসিনার ঢাকা শহরে বাড়ি আছে, নিয়ম অনুযায়ী ঢাকা শহরে যদি বাড়ি থাকে সে আর কোনো প্লট, সরকারি প্লট পেতে পারে না। কিন্তু শেখ হাসিনা গায়ের জোরে, তার ফ্যাসিবাদী শাসনের জোরে তার আত্মীয় স্বজনের নামে সেটা করেছে। তো এই পরিস্থিতি তো আমরা দেখে এসেছি। সেখান থেকে মানুষ পরিত্রাণ চাচ্ছিল, এবং পরিত্রাণ চাচ্ছিল বলেই সেই শিশু, বাচ্চা, তরুণ, মানে শিক্ষার্থীদের পাশে বাবা মা নেমে এসে যে বিপুল তরঙ্গ তৈরি করে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করে দেশের জনগণ। এর পরের সময়টা তো হবে অত্যন্ত শান্তিপূর্ণ, স্বস্তিদায়ক সময়। সেখানে যদি কিছু কিছু ঘটনা এমন ঘটতে থাকে যেটিতে জনসমাজের মধ্যে ভীতি এবং শঙ্কা তৈরি করবে কেন? আপনার এই যে মব সংস্কৃতির কথা যেটা বলা হয়েছে, 2 দিন আগে রংপুরের তারাগঞ্জ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের 2 জন মানুষ, একজন প্রদীপ লাল, একজন তারাপদ লাল, এই ধরনের একজন নাম, তাদেরকে এই মব সংস্কৃতি অর্থাৎ বেশ কিছু লোক মিলে তাদেরকে পিটিয়ে মারল। কত দুর্ভাগ্যজনক। পুলিশ সেখানে গেছে, খবর পেয়ে গেছে, গিয়েও ফিরে এসছে যে মবের মধ্যে পড়তে চায়নি। এই যদি আইন শৃঙ্খলার পরিস্থিতি হয়, তাহলে আজকে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? এটা তো আজকে সবচেয়ে ভাবিয়ে তুলেছে। এই মব কালচার একটা ক্যান্সারিয়াস গ্রোথ, একটা বৃহত্তর ক্যান্সারের ঘা তৈরি করেছে আমাদের জনসমাজের মধ্যে। অন্তর্বর্তীকালীন সরকারের তাদেরকে তো এই প্রচেষ্টা নিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারো হাতে আইন তুলে নেওয়ার কোনো অধিকার নেই। যে অধিকারটা শেখ হাসিনা দিয়েছিলেন তার র্যাবকে, তার পুলিশকে, তার আইন শৃঙ্খলা বাহিনীকে,
তারা বিচারে হত্যা করত, বিচার বহির্ভূত হত্যা করত, ক্রস ফায়ার দিত, অদৃশ্য করে দিত। এই কারণেই তো সারা জাতি ক্ষুব্ধ হয়েছিল। সারা জাতি ক্ষুব্ধ হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে একযোগে বাবা মা সন্তান সহ রাস্তায় নেমে এসে তাকে পতন ঘটিয়েছে। কিন্তু আবার কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হবে? অবিলম্বে এমন আইন প্রণয়ন করা হোক, এমন দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হোক যে কেউ যাতে হাতে আইন তুলে নিতে সাহস না করে, কেউ যাতে সংঘবদ্ধ হয়ে, সে যদি অপরাধীও হয় তাকে তো হত্যা করা, বেআইনিভাবে হত্যা করার কোনো অধিকার নেই। কেন একটা উস্কানিমূলক কথার উপর সাই দিয়ে অনেক লোক এসে একজন মানুষকে হত্যা করে চলে যাবে? এই ঘটনা হতে পারে না। এটা একটা সভ্য সমাজের নমুনা হতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে কঠোর কঠোর ব্যবস্থা করতে হবে। মানুষের অকারণে জীবন চলে যাবে, এই নিশ্চয়তা আজকে একটা সরকার থাকা অবস্থায় কেন এই ধরনের নিশ্চয়তা তৈরি হবে যে আইন বহির্ভূত হবে তার জীবন চলে যাবে? বরং একটি জনকল্যাণমুখী সরকারের দায়িত্ব হচ্ছে যে আইনগতভাবে বিচারের মাধ্যমে সে যত বড়ই অপরাধী হোক তার বিচার হবে। কোন মানুষের জীবন যেন বেআইনিভাবে বিচারের বাইরে তার জীবন চলে না যায়, সে যেন হত্যাকাণ্ডের শিকার না হয়, এইটা আজকে দেখা অত্যন্ত জরুরি। এই সমস্ত ঘটনাগুলো আজকে হচ্ছে, আজকে আইন বহির্ভূত কাজগুলো হচ্ছে বলেই আজকে নানাভাবে বিচ্ছিন্নভাবে আরো বিভিন্ন ধরনের অনৈতিক কাজগুলো বিস্তার লাভ করছে। কেন এই বিস্তার লাভ করছে? এবং এর মধ্যে দিয়ে আপনার অনেকেই সুযোগ সন্ধানীরা সুযোগ নেওয়ার চেষ্টা করছেন।